ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি, একবার 3টা সিট পাইছো, একবার 1টা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও। 7% ভোট নাই, 70%-এর পাওয়ার দেখাও। বাজে বাজে কথা বলো, বাজে বাজে স্লোগান দাও। আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই, না আসো, তুমি ইসলাম চাও, শরীয়ত চাও, শরিয়া আইন চাও, দেশে প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনকে সংবিধান বানাইতে চাও, তুমি যদি চাও, আপনারা যদি চান, জামাত ইসলাম যদি চান, হেফাজতুল ইসলাম, আসেন ইলেকশনে। মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ, আমরা এটা চাই, আমি আপনাদেরকে স্যালিউট দেব। কিন্তু না করিয়া 7% লোক 70% লোকের পাওয়ার দেখান। আর ওই ইনু সাহেবদের মতো লোক যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে, না পাকিস্তানও তারা বানাইতে, তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 50% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোন মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়, কি না করতেছে তারা, এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে, এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য, মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, প্রগতিকে অস্বীকার করতে চায়, যারা দুনিয়াদারিকে ফির দুনিয়া ওয়াফিল আখিরাত, যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, প্রত্যেক দিন যারা ওয়াজ পড়ে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয়, আজীবন জাতি 29 সপ্তাহে মিললে যারা দোয়া করে, যারা মুনাজাত করে, তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে। এই দেশে আর মানুষ নাই, এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে। এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই, এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করের রাতি পোহালো, কারণ এই কুসুম কলি সকলে ফুটিল রাখাল, গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে কোনো ছাত্র হবে না, যে ছাত্র বলবে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির। এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে a plus b whole square is equal to a square plus 2ab plus b square। এখানে সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হবে না, আধুনিক বুদ্ধিজীবী, এখানে বিজ্ঞানী হবে না, এখানে রিসার্চ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে, জামাতের যে ভাইস চ্যান্সেলর সে জামাত, ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলর জামাত, সব শেষ করে দিচ্ছে। এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, ক্ষণে ক্ষণে ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবেরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে, যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে, কাফের বলতো, যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজহারি সাবরা, মৌলানা সাবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন সব কথা বলি। আমার বয়স তখন 23 বছর, এর আগে 10 বছর আগে থেকে আমি পলিটিক্স করি, স্লোগান শিখছি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জেলের পর জেলে গেছি, মাসের পর মাস পাকিস্তান আমলে। খুব ছোট ছেলে ছিলাম না, মুক্তিযুদ্ধের সময় MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 116 নম্বর ইকবাল হলে থাকি। এই সিরাজুল আলম খান
এই যে হারামজাদা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল না, সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই, সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম ডাকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী। এই গানটা জাহিদুর রহিম গাইলো। তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এগুলা কইলে পরে কান্না আসে এখন। গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য 1970, 1971 সন না 70 সনে। ওই যে এই শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী, কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস, শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি রে? 1 তারিখ স্বাধীনতার পতাকা দেখতো, লাল সবুজের পতাকা, উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ, না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে। সেই ছিল শিবনারায়ণ দাস নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারা দিনে আনোয়ারা হোটেলে 6 আনার ভাত খায়া এই পতাকাটা আঁকছে। পরের দিন 2 তারিখে এই পতাকাটা আসমর আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে। হাজার হাজার ছাত্র নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনলে বঙ্গোপসাগরের ঢেউ উজান যেত। সেই সব ছাত্র নেতা ছিল, এইসব ছাত্র নেতা না যাদের বাড়িতে গড় নাই দোয়ার নাই, মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে। এইসব ছাত্র নেতারা ভিক্ষুকের ছেলে না, যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক 4 মাসে হয়ে যায়, এরা না। নূরে আলম সিদ্দিকী হওয়া তো সোজা না, তুফাইল আহমদ হওয়া তো সোজা না। স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে, আমাদের বন্ধুরা নেতা হয়েছে, আমরাও কিছু রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। আমি কেন বলি, এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত বাড়ি ঘর পরে সরকার হয়েছে। আমার এলাকাতে 36 নামে একটা গ্রাম ছিল, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। সেই গ্রামের একদিনে পাক বাহিনী 400 মানুষকে গুলি করে মারছে। সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে, ইচ্ছা করে ইউনূস সাহেবকে বলতে, আরে ইউনূস সাহেব আপনি স্বাধীনতার কি জানেন, আপনি কেন এদের ধরেন না? আপনি তাদেরকে হয় ধরেন, নাহলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী। আমি আরেকটা কথা বলি, আমাকে একটু সুযোগ দেন। ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা হওয়ার সুযোগ দেয়। আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি, এখন তো জীবিত আছি, বয়স 77, আমরা যদি বলি হ্যাঁ জাগো 71, জাগো 71, আমরাও বসবো। ইউনূস সাহেব আমাদেরকে আপনি বসা, আমাদেরকেও ঠান্ডা পানি খাওয়ান। দেখি তো সোহরাওয়ার্দী উদ্যানে অথবা প্রেসক্লাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে। আপনি মনে করছেন মাত্র 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে? না, 17 থেকে 17 কোটি 50 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে। এটা ভোট হইলে দেখতে পারবে। নিষিদ্ধ হয় নাই এই ধরনের স্লোগান আমরা শুনেছি, জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন প্রশ্ন এসেছে যে এই আন্দোলন আসলে কার হাতে সবথেকে বেশি ছিল? ইদানিং আন্দোলন নাকি 5ই আগস্টের আন্দোলন? এই নিষিদ্ধের আন্দোলন, নিষিদ্ধের আন্দোলনটা হলো, এটা হলো একটা নাটক। আনোয়ার হোসেনকে দিয়ে যেভাবে সিরাজউদ্দৌলার অভিনয় করানো হয়, এবং দূর থেকে দেখলে ছেলেরা মনে করে ওই আনোয়ার হোসেনই বোধহয় সিরাজউদ্দৌলা, আসলে কিন্তু তা না। এটা ডাইরেক্টর এবং যারা প্রডিউসার এবং যারা লেখে পতাকার, তারা একটা সিনেমা বানায়। এই সিনেমাটা ইউনূস সাহেব এবং তার সরকার বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে, এবং এই অভিনয়টা মানুষ দেখছে, এবং অভিনয়ের ভিতর থেকে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টে একটা সংগঠনকে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। তবে আমি একটা কথা আপনাকে বলি, আমাদের দেশে একজন রাজনীতিবিদ ছিল, ভুল ত্রুটিতে উনি হয়তোবা মানুষের ভুল ত্রুটি হয়, কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন। একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন 56, 57, 58। তার নাম হলো আতাউর রহমান খান। উনি এক জায়গাতে লিখেছেন, উজারতির 2 বছর 5 দলে মিলে কীর্তন করা চলে, কিন্তু রাজনীতি হয় না। এই যে কিছু হইলে প্রথম আসলো 250, পরে দেখে আর বাড়ে না, এরপরে ডাক দিল আরো অন্য ভাইদেরকে ডাক দিল, আসো আসো, এবং এর সরকারি খুব প্ল্যান প্রোগ্রাম করে আনলো, ঠান্ডা পানি দিল, কোকা কোলা খাওয়াইলো, প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত। এই আন্দোলন যে বানানো আন্দোলন, সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো?
সেই পরিণত স্লোগান হলো গোলাম আজমের বাংলায়। গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের অমুকের ঠাঁই নাই, অমুকের ঠাঁই নাই। এই স্লোগানটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত হয় নাই। এবং এই স্লোগানটার মধ্য দিয়ে আবার আসলো কি জিন্নার ছবি 47, আসল হইল 47। নো, আসল 47 না, আসল হলো 47 হইল দ্বিজাতি তত্ত্ব। সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণ হইল মাত্র 4 বছর পরে 52 সনে। ওই যে আমার ভাই যেটা বললে, ওনার কথা শুনতে আমার অনেক, আমি শিখতেও পারি, আমার ভালো লাগে। উনি বললেন যে ভাষাভিত্তিক যে সংস্কৃতি, আপনি জন্ম হয়ে মার পেট থেকে জন্ম হয়ে মা ডাকেন, বাবা ডাকেন, ভাত খান। এই যে বাঙালি জাতিসত্তার প্রশ্নটা 52 সনে আসলো, তখনই কিন্তু 47 ভুল প্রমাণিত হইল। এবং তার পথ ধরেই কিন্তু 71 আসলো। সেই 71-এ কিন্তু আমরা একটা যুদ্ধ করলাম। সেই যুদ্ধটা কিন্তু এত সোজা না, এটা 24 দিয়ে কাভার করা যাবে না। যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার কোনো মানে এটার কি বলবো, তুলনা হয় না। হ্যাঁ, তুলনা হতে পারে না। টিলা, একটা টিলা, হিমালয় পর্বত। মুক্তিযুদ্ধের 71-এর সাথে, 71-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর তুলনা করে এটা মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে, কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা শুনলে হাসে। কাজে আমি বলবো, হ্যাঁ নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল? ওই যে যারা আজকে স্লোগান দিতেছে গোলাম আজমের স্লোগান, তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায়, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ক্লাস 7 ইংরেজিতে পড়ছি, আমি তো ইংরেজি তো বুঝি না। কয়লা দইলেও ময়লা ছাড়ে না। 54 বছরে যাদের ময়লা ছাড়ে নাই, এরা 154 বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ। এরা বলবে ইয়া খান জিন্দাবাদ, টিক্কা খান জিন্দাবাদ। এইসব স্লোগান জানার জন্য বাংলাদেশ রেডি না। এবং ওই যে বলে যে জালিমের গড় থেকে আলিম হয়, এদের গড়েই জন্ম নিছে আলিম। এদেরই আবার একটা অংশ বলতেছে না না না, এইসব আমরা মানি না, আমরা গান গামু, শোনা আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার গানকে যারা বাধা দেয়, এরা বাংলাদেশ চায় বলে যারা মনে করে, এরা বোকা না শুধু, এরা যারা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয়, সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত, আমার চোখের পানির সঙ্গে যুক্ত। 2500 কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে, ভোর 5টার সময় ওইটা গান গাইতাম, পতাকা তুলতাম, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। চোখ বেয়ে জল পড়তো, বুক দিয়ে গড়িয়ে পড়তো। আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইসব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, তারা আবার নতুন করে সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের ঘরেই আবার জন্ম হইতেছে তারা। ওই যে ছেলেটি মাহফুজ আলম একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল যারা বলতো, ওই যে যারা এখন এনসিপি করছে, এরা আবার নতুন ভাবে ফিরে আসতেছে। এইটা যদি নাটক না হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে, আমি তাদেরকে ধন্যবাদ দিব। আর যে ছেলেরা মুক্তিযুদ্ধের গান গাইলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সন্তানেরা, আমি মরে যাব কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব। মা বাবারা, তোমরা আমার আয়ু নিয়ে বেঁচে